একটা রেগুলেটরি টুলস যখন আসে তখন বিভিন্ন ধরনের সমস্যা হয়। এই সমস্যাগুলোকে আমরা খুব দ্রুততার সাথে সমাধান করে ফেলেছি। আমরা একটা পারফেক্ট সমাধান দিয়ে ফেলেছি এটা আমরা দাবি করব না, কিন্তু টিম 24/7 কাজ করেছে, রাতভর কাজ করে এই সমস্যাগুলোর সমাধান করেছে। এই মুহূর্তে এনএআইআর সচল আছে। যেহেতু আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা শুল্ক কমাতে সক্ষম হলে আমরা এনএআই চালু করব, যেহেতু আমরা শুল্ক কমাতে পেরেছি সেজন্য এখন থেকে এনএআইআর চালু থাকবে। পাশাপাশি আমাদের যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, আপনারা জানেন যে তারা শুধুমাত্র বিদেশ থেকে আনা ফোনই বিক্রয় করেন না, দেশে উৎপাদিত যে ফোনগুলো আছে সেগুলো তারাও বিক্রি করেন। বৈধভাবে আমদানি করা যে ফোনগুলো আছে সেগুলোও তারা বিক্রি করেন। সুতরাং তাদের দোকানপাট সিন্ডিকেটের মাধ্যমে ধমক দিয়ে বন্ধ রেখে তাদের রুটি রুজির উপরে যেই ব্যাঘাত ঘটানো হচ্ছে, আমরা এটারও নিন্দা জানাই। আমরা চাচ্ছি যেহেতু আমদানিতে শুল্ক কমে গেছে, সেজন্য সন্ত্রাসী ঘটনার মাধ্যমে তাদের দোকানপাট খোলায় যাতে কেউ বাধা না দেয়। এবং আমরা আশ্বস্ত করেছি, বিটিআরসি একাধিকবার আমাদের গণমাধ্যমের কর্মীদের মাধ্যমে জানিয়েছে যে 1 জানুয়ারির আগে যেই ডিভাইসগুলো দেশে এসেছে সেগুলো সচল হোক কিংবা অবিকৃত থাকুক, সেগুলোকে আমরা বৈধ করে নিব। স্টক লট হিসাবে সেগুলোকে স্বীকৃত করা হয়েছে। 7টি প্রতিষ্ঠান এর মধ্যে তাদের অবিকৃত ফোনের লিস্ট, আইএমইআই লিস্ট জমা দিয়েছে। কিছু প্রতিষ্ঠান দেয়নি, তাদেরকে হয় ভুল বোঝানো হচ্ছে অথবা তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। তো এই ধরনের ঘটনা থেকে সরে এসে আমরা আশা করব যে সবাই এই প্রক্রিয়ায় শরিক হবে। রেগুলেটরের দায়িত্ব হিসাবে বিটিআরসি অবশ্যই আমাদের নাগরিকদের সিমের নিরাপত্তা, ডিভাইসের নিরাপত্তা এবং অন্যান্য যত ধরনের যে নিরাপত্তা আছে এই নিরাপত্তার প্রতি খেয়াল রাখছে। পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেমে যে জালিয়াতিটা হচ্ছে সেটার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করেছি। নির্বাচন কমিশনের আমন্ত্রণে আমরা বাংলাদেশের মোবাইল ফোন কোম্পানিগুলো, মোবাইল ব্যাংকিং সেবাদাতা কোম্পানিগুলো, বিএফআইও এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি সহ, বিটিআরসি সহ, আইসিটির প্রতিনিধি সহ, টেলিযোগাযোগ, পোস্ট অ্যান্ড টেলিযোগাযোগ ডিভিশনের প্রতিনিধি সহ আমরা মিটিং করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এখন থেকে এমএফএস এর ডেটাবেস এবং সিম ডেটাবেসের মধ্যে একটা সমন্বয় আনব। এই সমন্বয়গুলো অতীতে হয়নি, যেহেতু হয়নি সেজন্য ইনহেরিটেড উত্তরাধিকার সূত্রে এই জঞ্জালগুলো পেয়েছি। এখন যেহেতু ব্যক্তির অগোচরে অনেক সিম আছে, ব্যক্তির অগোচরে অনেক ডিভাইস আছে এবং ব্যক্তির অগোচরে অনেক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট আছে, এই সমস্যাগুলোর সমাধানে বিটিআরসি সহ বাদবাকি যারা রেগুলেটর আছেন, এনআইডি ডেটাবেজের যারা স্বত্বাধিকারী আছেন, বাংলাদেশ ব্যাংক সহ বিএফআইও ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি ইউনিটের যে রেগুলেশনগুলো আছে সেগুলোকে কিছুটা সময় দিতে হবে। এই সময়ের মধ্যে কাস্টমাররা কিছুটা শকের মধ্য দিয়ে যাবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আজ সকালে আমরা বাংলাদেশের যে মোবাইল ফোন কোম্পানিগুলো আছে তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে এই মুহূর্তে গ্রামীণ, রবি বা বাংলালিংকে কোনো ধরনের কাস্টমার কেয়ারের কোনো ধরনের কিউ নেই। অর্থাৎ বৃহস্পতিবার সকালের দিকে কিছুটা সমস্যা হয়েছিল, সেই সমস্যার সমাধান করা হয়েছে। কেউ ফোন রিসেট দিয়েছেন। ডেটাবেস সিনক্রোনাইজেশনের একটু ইস্যু ছিল। বাংলাদেশ 180 মিলিয়ন মানুষের দেশ, 18 কোটি মানুষের দেশ। ডেটাবেসের সিনক্রোনাইজেশনে কিছুটা ত্রুটি সেটা ছিল, আমরা দ্রুততার সাথে সেগুলোকে অ্যাড্রেস করেছি। এবং আমি মনে করি যে এই যে আমরা নতুন সংস্কারগুলো আনছি এর দীর্ঘমেয়াদী ফল হিসেবে বাংলাদেশের কমিউনিকেশন এবং ফাইন্যান্সিয়াল সেক্টর নিরাপত্তা পাবে এবং ডিজিটাল ডিভাইসের প্রতি মানুষের যে অনাস্থা, এই অনাস্থাহীনতা কাটবে। পাশাপাশি যেহেতু উৎপাদনকারীদের শুল্ক কিছুটা কমানো হয়েছে, আমদানি শুল্কটা উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে, ভবিষ্যতে আমি মনে করি বৈধ ডিভাইসের দাম বাড়বে। যখন দাম বাড়বে, বিক্রি বাড়বে এবং এই যে বিদেশ থেকে পুরনো ফোন কয়েক ডলারে কিনে এনে নতুন হিসাবে কেসিং পরিবর্তন করে, স্ক্রিন পরিবর্তন করে চীন থেকে বা ইন্ডিয়া থেকে বক্স অর্ডার দিয়ে এনে যে বিক্রির জালিয়াতি, এই জালিয়াতিটাকে আমরা আমাদের মানুষকে মুক্ত করতে চাই। আপনারা জানেন যে অ্যাপল একটা সময় রিফারবিশড ফোনে একটা স্পেশাল ট্যাগ লাগিয়ে বিক্রি করতো,
যাতে করে কাস্টমার ভোক্তা অধিকারের পয়েন্ট অফ ভিউ থেকে কাস্টমাররা ক্ষতিগ্রস্ত না হন। তো অ্যাপল সেটা বন্ধ করেছে, কারণ আমাদের পরিবেশবাদী সংগঠনগুলোর একটা ডাক আছে যে ই ওয়েস্ট কমাতে হবে, এবং ই ওয়েস্ট যে রিসাইকেল সেন্টারে গেছে এটার প্রমাণও দেখাতে হবে। তো সেই জন্য অ্যাপলের মতো প্রতিষ্ঠান, স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠান এই পদ্ধতিগুলোকে গ্রহণ করছে। ফলে রিফারবিশড ফোন, সেখানে রেডিয়েশন হচ্ছে কিনা বা অন্যান্য স্বাস্থ্যহানি ঘটতে পারে এই ধরনের টেস্টগুলো ছাড়া এসব ফোন বাজারে বিক্রি হচ্ছে। তো আমরা চাচ্ছি পুরো ডিভাইস ইকোসিস্টেমটাকে একটা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে নিয়ে আসা, নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে আসা, এবং একই সাথে বাংলাদেশ যেহেতু 18 কোটি মানুষের 180 মিলিয়ন দেশের মানুষের দেশ, সেজন্য এখানে যদি মোবাইল ফোন উৎপাদন শিল্পটা বড় হয়, তাহলে এই শিল্পের বদৌলতে আমাদের ডলার যে বিদেশে যায়, ডলার ড্রেনটা কমবে, এবং ধীরে ধীরে আমাদের কিছু উৎপাদনকারী ইতিমধ্যেই বিদেশে মোবাইল ফোন বিক্রি করা শুরু করেছে। এটা নতুন ফরেন কারেন্সি বা নতুন এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের একটা মাধ্যম হতে পারে। তো সব কিছু মিলে আমি মনে করি যে এই সংস্কার উদ্যোগগুলোর মাধ্যমে ধীরে ধীরে বাংলাদেশের মোবাইল স্মার্টফোন উৎপাদনের শিল্পের যেরকম বিকাশ হবে, পাশাপাশি আমাদের ডিভাইসের নিরাপত্তা আসবে, আমাদের ডেটাবেসগুলোর মধ্যে সমন্বয় হবে, এবং এই ডেটাবেসের নিরাপত্তা সম্পর্কে মানুষ যত বেশি সচেতন হবে, তত বেশি আমাদের সাইবার স্পেস নিরাপদ হবে, ফাইন্যান্সিয়াল স্পেস নিরাপদ হবে, এবং ইন্টারনেট নিরাপদ হবে।